টিকিটি কাটলো নাকি রে? না না, যাই যাই দেখি। মামা এখনো মরেনি। কেন মরবে? মরে গেলে তো শালা আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমার নাম কিশোর, বাড়ি আমার বাংলার যশোর। তাই তুমি জানো না মামা, খাল কেটে যাকে বাড়িতে নিয়ে এসেছো সে মানুষ নয় গো, মানুষ। সে হচ্ছে একটা আস্ত কুমির। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। আজ আমার চোখে কি নেশা লাগে, আজ আমার চোখে নেশা লাগে। করিলে আমায় তুমি কত না রঙিন, বসে বসে ভাবি আমি সারা গাবো তোমারে। বসে বসে ভাবি আমি সারা করে মেটাবো তোমারে। তোমাকে এত করে বারণ করছি তবু এই বাড়িতে এসেও মাসিমা মেশিমশাই দেখে পেলে কি হবে জানো? এই কি আবার হবে? ইস, আরে তুমি তো তাদের বাড়িতে ভাড়া নিয়েছো, ভাড়াটে তুমি। আর সোজা সোজা বলে তুমি ওদের বলে দেবে তুমি আমাকে ভালোবাসো, ব্যাস। তাহলে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিলাম আমি অবিবাহিত। ছি ছি ছি, তুমি কি বলেছো? কি সাংঘাতিক কথা! আরে বয়স্ক মানুষদের এইভাবে তুমি মিথ্যা কথা বলেছো। আরে বাবা না বলে না, এই অবিবাহিত ছেলেকে কেউ ঘর ভাড়া দিত না। যাও যাও যাও, ঝটপট কেটে পড়ো তো। শোনো না, আমি চারিদিকে দেখেই ভেতরে ঢুকেছি। আর এই রাত 8টার সময় আশেপাশে কেউ কোথাও নেই। নেই? না। তাহলে কাছে এসো, তোমার সঙ্গে চুরি করে একটু প্রেম করি। কি বলে তুমি? সারা জীবনে মন তোমার প্রেমেতে চাই আরো যে কাছে পেতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে পাগল হতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যেন সারা মেটে না। আমার জীবন সাথী আমি সূর্য সোনা তুমি আমার জীবন সাথী। আরে বাবা যেখানে ইচ্ছে যা, কাকাবাবুর চরিত্রের কোনো দাগ থাকতে পারে না। শোনো, কিন্তু আমি যে মানুষের সমাজে মুখ দেখাতে পারছি না জানো। মা মারা যাবার পর থেকে বাবা প্রায় দিনই বাইরে বাইরে ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি ঘর ছেড়ে তোমার কাছে চলে আসি। উদাস আমার কাছে? হ্যাঁ। যার নিজেরই দুবেলা খাবার জোটানো সে তোমাকে কি খাওয়াবে বলতে পারো? এদিকে 2 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে। কেন তোমার ছবিগুলো বিক্রি করতে পারো না বলছি?
মাঝে 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 টাউনের ফুটপাতে গিয়ে বসি দু একটা উদাস। বিক্রি হয়, তাই দিয়ে আবার রং তুলি কিনে আনি। উদাস উদাস, এই হতচ্ছাড়া উদাস, সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে কার সঙ্গে ফুসুর ফুসুর করছিস রে হতচ্ছাড়া? সর্বনাশ, বাড়িয়ালি মাসি নিশ্চয় টের পেয়েছে। পালাও 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 রূপা। বেশ, 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 যাচ্ছি যাচ্ছি। শোনো শোনো না, বলছি তোমার কয়েকটা ছবি আমাকে দাও, যদি চেনা জানা মানুষের কাছে যদি একটা বিক্রি করতে পারি দাও। হ্যাঁ, আর সাবধানে যেও, যাবার সময় মাসিমার মুখোমুখি পড়ো না যেন। এই না, শোনো না, মুখোমুখি বলে না, আমি সোজা বলে দেবো, আপনাদের এই চরিত্রহীন ভাড়াটে না তার বউকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে প্রেম করছে, চুটিয়ে প্রেম করছে। ঠিক আছে, যাও যাও যাও। যারে যারে ওড়ে যারে পাখি। এই আমাদের বেটা, বলি সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে কার সঙ্গে শোকের গান গাইছিস? বলি মেয়েটা কে? মেয়ে? কোন মেয়ে? কার মেয়ে? কোথায় মেয়ে? কোথায় মেয়ে? আবার তুই মানদা সুন্দরীকে ঢপ দিবি? বলি কাকে ঘরে ঢুকিয়ে তার চরিত্র নষ্ট করছিলি রে হারামজাদা? বল মেয়েটা কে? ওই একটা মেয়ে না মাসি, ওই ধূপকাঠি বিক্রি করতে এসেছিল, আর আমি না সঙ্গে সঙ্গে তাকে দাঁড়িয়ে দিয়েছি। আবার ঢপ দিচ্ছিস তুই? এই মানদা সুন্দরীকে আবার ঢপ দিচ্ছিস? এ বাড়িতেও সব রাসলীলা চলবে না। আর মিলছে কেউ বলা হারি যায়, প্রত্যেকটা ধর্মের সারকে ঘরে ডেকে এনে ঘর ভাড়া দিয়েছে। ওই দেখো খড়কেলাসের কাণ্ড দেখো, রাতের বেলা রোদ নেই বৃষ্টি নেই, ছাতা মাথায় দিয়েছে কেন? বাড়ির কাছাকাছি এসে মনে হলো মেঘের ডাক শুনলাম, তাই এই ছাতা খুলেছি। কিন্তু এখানে এসে মনে দেখলাম ওটা মেঘের ডাক নয়, ওটা মানে মানদা সুন্দরীর মিষ্টি গলার আওয়াজ। ঢঙের কথা শোনো, ওদিকে তোমার আদরের ভাড়াটে যে ঘরে মেয়ে মানুষ এলে তুলেছে। তাই নাকি? বাবা বাবা বাবা, বৌমা এসে পড়েছে। এলে তো আমার হাড় জুড়াত। এই জন্য তোমাকে বলেছিলাম কোনো একলা পুরুষ মানুষকে ঘর ভাড়া দেবো না। তুমি ওকে জিজ্ঞাসা করো তো, বউ আসবে কবে? জিজ্ঞাসা করো, হ্যাঁ করছি। জিজ্ঞাসা করো। হ্যাঁ বাবাজি, ওই বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলেছিলে 1 মাসের মধ্যে বৌমাকে নিয়ে আসবে। এদিকে 6 মাস হয়ে গেল, বৌমা আসছে না কেন? ওই আজ আসবো কাল আসবো বলে তো চিঠি লিখছে, কিন্তু আসছে না। জানেন আমার না আমার ওই বউয়ের মায়ের মানে আমার শাশুড়ি ভীষণ অসুখ, জানেন ভীষণ অসুখ। ওই শোনো, মায়ের অসুখ ভালো হলেই চলে আসবে। এই, তুমি আমার দিকে না ওর দিকে? আমি আমি এই, কার দিকে? হ্যাঁ, না 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 না, আমি আমার ওই মানদা সুন্দরীর দিকে। হ্যাঁ, তাহলে শক্ত হয়ে বলো, কাল সকালের মধ্যে বৌমা না এলে ঘর খালি করে চলে যেতে। হ্যাঁ বলছো। হ্যাঁ বলো বলো। বাবা যে, হ্যাঁ মেসমশাই, 1 মাসের মধ্যে এই! বৌমা না এলে 1 মাস নয়, 1 মাস নয়, একদিন একদিন একদিন। একদিনের মধ্যে আমি রেডিমেড বউ কথা বলবো, তার চেয়ে এই বাড়ি খালি করে দিন আমি চলে। এই, এই অবগির বেটা, রাতের বেলায় মানুষ কুকুর বেলালকে ঘরে ডেকে এনে তোলে, আর তুই কিনা ঘর থেকে চলে গিয়ে গৃহস্থ অকল্যাণ করতে চাস? আয় এদিকে আয়, এদিকে আয় বলছি। এদিকে আয়, নালে ছাতা পেটা করে বেটাকে ঘরে তুলবো। 2 মাসের ঘর ভাড়া বাকি, আর পালিয়ে দিয়ে কি বেটা ওটাও মেরে দিতে চাস? ও টাকা আমি সুদে আসলে আদায় করে ছাড়বো। আসল না পেলেও সুদটা অবশ্যই আদায় করবে মাথায়। আরে এসো গফুর এসো, চাচা। গফুর ভাই এসো এসো, খবর সব ভালো তো? হ্যাঁ মাথায়দা, তোমাদের দাওয়াত দিতে এলাম। কাল রাত্রে আমার বাসায় তোমাদের সবার ঈদের নেমন্তন্ন। এই ছোড়াটাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমি তো সারাটা বছর হাঁ করে বসে থাকি তোমাদের ওই ঈদ মহরমে যাবার জন্য। আজকাল আর সে আনন্দ আছে কি ভাবিজি? এখন উৎসবের চেয়ে আড়ম্বরই বাড়ছে, হই হল্লা আর জানানদারি বাড়ছে। মেরাব বেঁধে মাইক বাজিয়ে মিলাদ মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, মহরমের তাজিয়া দিনকে দিন বড় হচ্ছে। আর তাই তো বড় ভয় হয় মাথায়দা। তুমি আমি 7 পুরুষ পাশাপাশি বাস করছি, তোমাদের দোলদুর উৎসবে আমাদের মন প্রাণ নেচে উঠে।
আবার রমজান মাসে যখন রোজা রাখি তখন সন্ধ্যাকালের ইফতারে তুমি গাছের লেবু কলা নারকেল পাঠাও। কেন পাঠাবো না, কেন পাঠাবো না? ভাই বলো, বন্ধু বলো, আবার সবই তো তুমি। এই দুনিয়ায় আমাদের দুই ভাইকে কেউ আলাদা করতে পারবে না। কি করে করবে? আমাদের তো একটাই রবীন্দ্রনাথ, একটাই নজরুল, হাসান রাজা, লালন ফকিরের গান আমাদের বুকের বারান্দায়। দাস তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পা তোমার নামে জেলা অফিস থেকে চিঠি এসেছে গো। এই ক্লাস 4 এর নামে সরকারি চিঠি? কেন রে সুবল, কিসের চিঠি? তুমি কাল বদলি হয়ে গেছো, কাল থেকে ট্রান্সফার ওই বলরামপুর গোডাউনে। এই নাও চিঠি। সে কি রে, আর মাত্র 2 বছর চাকরি বাকি, এই বুড়ো বয়সে আমাকে বদলি করে দিল? কেন রে সুবল, কি হয়েছে? তোর কাকাকে হঠাৎ বদলি করে দেওয়া হলো কেন? বুঝতে পারছো না মানদা, আমি যে ওই পরিতর সরকারের সব মাল গোডাউনে আটকে রেখেছি, ওদের কাছ থেকে তো আমি 1 পয়সাও ঘুষ খাইনি। তা নিশ্চয় তোর ইঞ্জিনিয়ার সাহেব পেছন থেকে কলকাঠি নেড়েছে। ছি 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 বেশমশাই, কার সম্বন্ধে কি বলছেন? ভুলে যাবেন না, ও আপনাদের একমাত্র সন্তান। না গো না, আমার সুভাষ কখনো এমন কাজ করতে পারে না, একথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার সুভাষ পারে না। কিন্তু আমি তাকে ঠিক চিনতে পেরেছি মানদা। তা সুবল, আমার জায়গায় এখানে কে এলো জানিস? আমি তোমার এখানে ওপরের ওই গাড়ি অনেক বেশি, তাই অনেক দিন হলো সুভাষ তাকে ধরেছিলাম। এতদিনে সে আমার মুখ রেখেছে। বাহ, চমৎকার! নিজের বাবাকে বদলি করে সেই জায়গায় তোকে নিয়ে এলো। আরে তাতে কি এইভাবে হয়েছে? সুভাষ তোর মুখ রাখলো। আরে তাতে কি হয়েছে? কাকা তো 1 পয়সা ঘুষ খায় না। ওর মতন যুধিষ্ঠির কাছে এই অফিসও যা, আর ওই বলরামপুরও তাই। তবু এত বড় অপমানটা যে হজম করা কিছুতেই যায় না রে সুবল। এতে মান অপমানের কি আছে? সরকারি চাকরিতে যে কেউ যে কোনো সময় বদলি হতে পারে। তাই বলে তুমি মাথার উপরে থাকতে তোমার বাবাকে অন্যায়ভাবে বদলি করে দেবে? অফিসের ব্যাপারে আমি বাড়িতে বসে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না বাবা। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমায় অফিসে গিয়ে একটা দরখাস্ত দিও। না রে না, একটা চোরের কাছে আমি বিচারের জন্য দরখাস্ত নিয়ে যাব না, আর তোর হুকুম মেনে নিয়ে আমি ওই বলরামপুরেও যাব না। আজ থেকে এই সরকারি চাকরি আমি ছেড়ে দিলাম। না মেশমশাই, না, এভাবে অন্যায়ের কাছে মাথা নত করে আপনি হেরে যাবেন না মেশমশাই। এই চিঠি নিয়ে আপনি আপনাদের ইউনিয়নের কাছে গিয়ে বিচার চাইবেন। হে দাদা, সারা জীবন সৎভাবে চাকরি করে এসেছো, আজ করো অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজের চরিত্রে অসম্মান করতে পারবে না? এইভাবে বাবাকে তার ছেলের বিরুদ্ধে উস্কে দিচ্ছে সুদাস। একজন সরকারি কর্মচারীকে তার অত্যাচারী উপরওয়ালার বিরুদ্ধে সংগ্রামের সাহস যোগাচ্ছি। বাপ ছেলে সম্পর্ক তো বাড়িতে, তা বাড়িতে বসে তুমি অফিসের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? একজন ভাড়াটে হয়ে তুই আমাকে অপমান করে কথা বলে? তুমি তো ভাড়াটে সুভাষদা, তুমি তো এই বাড়িতে জন্মগ্রহণ করছো। 10 মাস 10 দিনের জন্য ওই মাসিমার মাতৃগর্ভটাকে ভাড়া নিয়েছিলে, তাই রক্তের ঋণ কাকে বলে সেটা তুমি শিখতে পারোনি সুভাষদা। শিখিয়ে যাব, আমি শিখিয়ে যাব। এই চিঠি নিয়ে আমি ইউনিয়নের কাছে যাব, সেখানে কাজ না হলে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। তবু ইঞ্জিনিয়ারকে ক্লাস 4 এর পায়ে হাত দিয়ে একদিন ক্ষমা চাই হবে। মাধাই কাকা, তুমি
জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করতে চাও? তুই চুপ কর সুবল। এই 4th ক্লাস স্টাফ এই ইঞ্জিনিয়ার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু একজন 4 ক্লাসের বাড়িতে যে ইঞ্জিনিয়ার সাহেবের কোনো জায়গা হবে না। তোর মা হওয়ার অনেক আগে ওই মানুষটার বউ হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম। তাই ওই মানুষটার অপমান হজম করে তোর মতো ইঞ্জিনিয়ারের আমি মা হতে চাই না। সুভাষ, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এখন এই মুহূর্তে। দাঁড়িয়ে দিচ্ছ বাবা? ওরে, যে বাঁশের চাঁচ দিয়ে মানুষের নাড়ি কাটা হয়, ওই বাঁশের খাটে চেপেই সে একদিন শ্মশানে যায়। তোর মাই যখন সব সম্পর্কের নাড়ি কেটে দিয়েছে, তখন আর এই ঝাড়ের বাঁশকে বাড়িতে রেখে কি লাভ? বেশ, আমি বলে যাচ্ছি বাবা, একদিন নাকে খানে খত দিয়ে তোমরা আমার পরিচয় ভিক্ষে করবে, কিন্তু আমি কোনোদিনও এই বাড়িতে থুতো ফেলতে আসবো না। বললে মাথায় কাকা, আজকের দিনে ঘুষ খাবো না, ছেলের সঙ্গে আপোষ করবো না, এসব কথা যারা বলে তাদের জায়গা হয় জঙ্গলে, গভীর জঙ্গলে। ইয়া আল্লাহ, এক কথায় সব সম্পর্ক ছিঁড়ে দিয়ে চলে গেল। ছেলে বইয়ের জন্য সুভাষ দাস এক পা বাড়িয়ে রেখেছিল গোপুর চাচা, মাসিমা শুধু আরেক পায়ের লজ্জার বাঁধনটা কেটে দিয়েছে। ছেলে বইয়ের জন্য দক্ষিণে ঘর তুললাম, নতুন খাট বিছানা কিনে নিয়ে এলাম। ঘর কি আর তোমার খালি থাকবে নাকি মানদা? মনটাকে বড় করতে পারলে দেশে সন্তানের কোনো অভাব নেই গো। ও নিয়ে তুমি কোনো কিছু দুঃখ করো না মানদা। আমি যাই, একবার ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে একবার দেখা করে আসি। এখনই তো এলে, আবার এখনই চলে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, সাপে কাটলে তখনই তাগা বাঁধতে হয়। আরে কি যে সে সাপ মানদা, কাল কেউ তের চেয়েও যে বিষাক্ত সন্তানের সাপ মানদা, সন্তানের বিষ্ণুভূষণ, ভাবিজি, বড় আশা ছিল দুই বাংলা আবার এক হবে। নতুন যুগের ছেলেরা সব জাতি ধর্ম সম্প্রদায়ের বেড়া ভেঙে দেবে, কিন্তু তারা যদি বাপ ছেলের সম্পর্কের মাঝেই কাঁটা তারের বেড়া তুলে দেয়, তাহলে আমাদের এই মিলনের ছবিটা কে আঁকবে? ভাবিজি, মিলনের ছবিটা কে আঁকবে? মিলনের ছবিটা কে আঁকবে? এই, এই ছোড়া, তুই তো রঙ্গভঙ্গ দেখেই কাটিয়ে দিলি। তুই তো রান্না বান্না কিছু করলি না। আজ তুই আমার ঘরেই খাবি, সকাল সকাল খেতে আসবি কিন্তু। আর আমি তোদের মতো ছেলেদের জন্য রাত জাগতে পারবো না। তোরা যত সব আর জ্বালানি বেঈমানের দল, তোরা সব বেঈমান। মাসিমা, মাসিমা, বদলে গেল, বদলে গেল। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সম্পর্কের ছবিটা বদলে যাচ্ছে। প্রত্যেকটা হৃদয় আজ কার্গিল সীমান্তের মতো রক্তাক্ত। লোভ আর লালসার হানাধার সেখানে আগ্রাসী থাবা বসেছে। তবু এই অন্ধকারও আমি মিলন সূর্যের ছবি আঁকবো, নতুন মানুষের ছবি, নতুন ভালোবাসার ছবি। কে আপনি? চুপ শালা, কোনো কথা বলবি না, না তো সিধা একদম চালিয়ে দেব। আমার গলে ছুরি ছুরি করেছিল, আমি কি অনেক করেছি? আমি যা বলছি তার জবাব দে। এ ঘরে তুই ছাড়া আর কে থাকে? আমি একা থেকে আমি এই ঘরে একা থেকে। চম্পা, আবে চম্পা, ভিতরে আয় না বে, সিধা ভিতরে আয়। আশ্চর্য, তুমি কি তাই জানি না, আবার অন্য কাকে এখানে ডেকে আনছো? একটা কথা বললে একদম শালা চালিয়ে দেব। ইউসুফ, যার কাছে আশ্রয় চাইতে এসেছো তার গলায় ছুরি ধরতে লজ্জা করছে না? ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও।
তোর মনটা খুব নরম আছে রে চম্পা। ले अपना भी घर देखे ले, রাত্রিটা এখানে থাকবি। এখানে থাকবে মানে? না 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 না, তাকে যেতে দেবো না। কি জুলুম নাকি? ফের মার চলেছিস বে শালা। এসব খানের ওপর কথা চালাবি না। পুলিশের তাড়া খেয়ে আজ এখানে ঢুকে পড়েছি, রাত্রিটাকে এখানে রেখে দে। কাল সকালে এসে ওকে নিয়ে আমি হাওয়া হয়ে যাব। তুমি বুঝতে পারছো না ভাই, আমি এই ঘরে ভাড়া থাকি। এখানে একটা মেয়েকে, মানুষকে আমি থাকতে দিতে পারি না। কেন? আমি কি বাঘ ভাল্লুক না ভূত পেতনি যে আপনাকে জ্যান্ত গিলে ফেলবো? চুপ করুন আপনি, চুপ করুন। তাই বলে একজন ভদ্র মহিলার সঙ্গে একা এক ঘরে? আবে চিকনা, আমাকে শালা ভদ্রলোক চিনাবি না। আমি যা বলছি। ইউসু, মাথা গরম করো না, আমি ওকে বুঝিয়ে বলছি। এই যে শুনুন, আরে শুনুন না মশাই, এই যে দেখছেন ইউসুফ, এ কিন্তু হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। তাই বলছি অযথা আমাদের সঙ্গে ঝামেলা না বাড়িয়ে আমাদের সঙ্গে একটু মানিয়ে চলুন। তাছাড়া একটা মাত্র তো রাতের ব্যাপার। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার চরিত্র আমি নষ্ট করব না। চুপ করুন আপনি, চুপ করুন। রাত্রি বলে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে। আবে চিকনা, আমাকে শালা ভদ্রলোক চিনাবি না। আমি যা বলছি তা মন দিয়ে শোন। এই মেয়েটাকে এখানে রেখে গেলাম। যদি পুলিশকে খবর দিয়েছিস বা একে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিস, তাহলে কাল সূর্য ডোবার আগে তোর শালার লাশের ঠিকানা লাগিয়ে দেবো। ইয়াদ রাখে, আমার নাম ইউসুফ, আজকে রাতটা তো তুমি এখানেই থেকে যেতে পারতে। না না, তোকে তো শালা কেউ চেনে না, কিন্তু আমার ছবি শালা সব পুলিশের পকেটে থাকে। তাই চলে রে চম্পা, খোদা হাফেজ। ইউসুফ খান হ্যায়, শালা ঝোঁকেগা नहीं। বাবা, গলায় ছুরি ধরে একটা মেয়ে মানুষকে ঢুকিয়ে দিয়ে গেল। এখন এখন কেউ দেখে পেলে আমি কি তার জবাব দেব? আপনি কি জবাব দেবেন সেটা আপনিই ঠিক করবেন। চুপ করুন আপনি, আমি আপনার সঙ্গে কথা বলছি না। চুপ করুন। এসে যখন পড়েছি কথা তো বলতেই হবে। আমি আবার বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না মাইরি। তাহলে বাড়ি যান, বাড়ি গিয়ে একা যত ইচ্ছা একা একা বকবক করুন, যান। মাইরি আর কি, ইউসুফের হুকুম ছাড়া আমি এখান থেকে একটা পাও নড়ছি না। তার চেয়ে কি করা যায়, কি করা যায়, কি করে হয়েছে, আসুন আমরা দুজনে একটু জমিয়ে গল্প করি, কেমন? আচ্ছা, আপনি বিয়ে করেছেন? না, করিনি। কেন করেননি? করিনি, বেশ করছি, তাতে আপনার কি যায় আসে? 100 বার যায় আসে, 1000 বার যায় আসে। শুনুন, এই অবিবাহিত পুরুষগুলোকে না আমি দু চোখে দেখতে পারি না। এই বন্ধ ঘরে একলা পেয়ে আপনি যদি আমার সঙ্গে ফুলসজ্জার রিহার্সাল শুরু করে দেন। ছি 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 ছি, একজন অচেনা পুরুষ মানুষ সম্পর্কে এই কথা বলতে আপনার লজ্জা করছে না? না, করছি না, কারণ আপনার মতো অচেনা পুরুষের পাল্লায় পড়ে না লজ্জার পাখিটা আমার জীবন থেকে ফুরুত করে উড়ে চলে গেছে। আমি কার পাল্লায় পড়লাম? বেশ 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 বেশ, আর একটাও খারাপ কথা বলবো না। চলুন চলুন বিছানায় চলুন। এই বিছানায় যাবো মানে? বিছানায় যাবো মানে? মানে আমি শুভ কোথায়? আমার বিছানাটা দেখিয়ে দেবেন, চলুন। আমার মাথায় শোন, মাথায় মাথা। এই যে মশাই, মেয়েদের এত সহজে মাথায় তুলবেন না। ওই যে শোনেননি, দেবাদিদেব মহাদেব পার্বতীকে মাথায় তুলে কি বিপদেই না পড়েছিল। শেষে 51টা খণ্ড করে তবে সে বোঝা নামাতে পেরেছিল। আস্তে আস্তে, অত জোরে হাসবেন না। ভগবান, আজ আমি কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। ও বাবু, কি ভাবছেন? ভাবছি আমি যদি একটা মানুষ খুন করি তাহলে আমার কতদিনে জেল হতে পারে। বাপরে বাপ,
আপনাকে দেখে মনেই হয় না যে আপনি এত রাগী মানুষ। আপনাকে দেখে তো বোঝা যায় না যে ভিতরে ভিতরে আপনি একটা। কি হলো, খারাপ কথাটা বলতে ভদ্রদের লাগছে বুঝি? তাহলে শুনুন, আমি বলি, আমার এই সাজানো চেহারার আড়ালে আমি আসলে একজন বাইজি। ভাইজি? হ্যাঁ ভাইজি, আমার নাম চম্পা বাই। চম্পা ভাই? 1 মাস আগে ইউসুফ আমাকে মুম্বাই থেকে কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে এসেছে? কার কাছ থেকে? একদিন জবাই করবে বলে এই মুরগিটাকে যারা খুব যত্ন করে পুষেছিল তাদের কাছ থেকে। কিন্তু আপনার মা বাবা? ভাইজিদের তো মা বাবার পরিচয় জানা থাকে না বাবু। একজনকে মা বলে ডাকতাম, কিন্তু আজও জানি না সে আমার সত্যিকারের মা নাকি সেও আমাকে কারো কাছ থেকে কিনে এনেছে, যেমন ইউসুফ আমাকে কিনে এনে মুম্বাই চালান করে দিচ্ছে। আপনি কেন যাচ্ছেন তার সঙ্গে? কেন পালিয়ে যাচ্ছেন না? কোথায় পালিয়ে যাব বাবু? বিয়ের পর মেয়েদের যেমন বাপের বাড়িতে আশ্রয় হয় না, তেমনি বিক্রির পর আমাদেরও পুরনো জায়গায় আশ্রয় হয় না। তাই যতদিন বাঁচবো এইভাবে স্রোতের ফুল হয়ে এক ঘাট থেকে আরেক ঘাটে ভেসে বেড়ানো এই বাইজির নিয়তি বাবু, এই বাইজির ভাগ্য। কি বলছেন আপনি? কেন মেনে নিচ্ছেন জীবন? কেন পুলিশের কাছে যাচ্ছেন না? গিয়ে কি হবে বাবু? পুলিশের কাছে গেলে ওরা হয়তো আমাকে জেলখানায় ভরে দেবে, নয়তো কোনো উদ্ধার আশ্রমে পাঠিয়ে দেবে। সেই জীবনটা যে এর চেয়েও বেশি নরকময়। কিন্তু একবিংশ শতাব্দীতে আপনি কেন মনুষ্যত্বের অপমান সহ্য করবেন? কেন একটা ভালো কাজ ছুটি নিয়ে মানুষের মতো বাঁচতে পারবেন না? সেই অধিকারটা তো আপনারাই দেবেন না বাবু, আপনারাই দেবেন না বাবু। আপনারা আমাকে আবার খারাপ জায়গায় পাঠিয়ে দেবেন, আবার আবার বিনা পয়সায় কেউ বা আসবে আমার কাছে মধু লুটতে। না 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 চম্পা ভাই, না। এভাবে সমাজের উপর দোষ দিয়ে তুমি তোমার চরিত্রকে চাপা দিতে চাও? তাহলে ইচ্ছে থাকলে ঠিক মানুষের মতো বাঁচা যায়। তাই বুঝি? যাই বাবু, তাহলে আপনি কি পারবেন আপনার এই সুন্দর ছোট্ট সাজানো গোছানো ঘরটা আমাকে একটুখানি আশ্রয় দিতে? আপনি কি পারবেন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আপনার স্ত্রীর মর্যাদা দিতে? বলুন বলুন বাবু, পারবেন পারবেন পারবেন? না না চম্পা ভাই, না। আমি তো কিছুতেই পারবো না চম্পা ভাই। আমি আমার ভুল স্বীকার করছি। তাই তো বলছি বাবু, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি মনের ব্যথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারে কথা।
কেঁদো না চম্পা ভাই, কেঁদো না। আজ বুঝতে পারলাম মানুষের জীবন প্রবাহের কিছুই আমরা জানি না, তবু সামান্য জ্ঞান নিয়ে আমরা ভালো মন্দের বিচার করতে বসি। পূর্ণিমা, অমাবস্যা আর অঙ্ক কষি। বাবু গো, যে পৃথিবীতে জন্ম নিয়ে পূর্ণিমা অমাবস্যায় মানে যে মানুষের কাছে এক হয়, সেই মানুষের বেঁচে থাকার কি অধিকার আছে বলতে পারো? তাই তো বলছি, আমাকে তুমি মেরে ফেলো, আমাকে তুমি গলা টিপে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। ও কথা বলো না চম্পা ভাই, ও কথা বলো না। আমি হয়তো অজান্তে তোমাকে আঘাত করছি, আমাকে তুমি ক্ষমা করো চম্পা ভাই, আমাকে তুমি ক্ষমা করো। উদাস রে! ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে কথা বলে এলাম, বুঝলি? আরে একে কি রে, চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। ওই মানে এই ট্রেনটাতে এসে হাজির হয়েছে। কে? বৌমা! আরে আরে আরে, দেখো দেখি কাণ্ড। এই 10টার ট্রেনে এলে বুঝিমা? বাবা 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 বাবা, মানদা! বলিও মানদা, দেখে যাও। আগে আমার কথাটা শুনুন মেশমশাই, আগে আমার কথাটা শুনুন। বৌমা এসে গেছে, আর তোমার কোনো কথা নয়, এবার শুধু বৌমার কথা শুনবো, বুঝলে বৌমা? আমি হচ্ছি মাধাই মণ্ডল, ক্লাস 4। এই যে মানদা, তুমি তো আমার ছেলেটাকে দিন রাত বঞ্চনা দেখে, এই দেখো বৌমা নিজে থেকে এসে হাজির হয়েছে গো। কই কই? ওই যে ও মা, কি কাণ্ড! তুমি একটা খবর দিয়ে আসবে তো মা, এই ছোটটাকে স্টেশনে পাঠাতাম। ও মাসি, মাসি আমার কথাটা শুনুন মাসি। চুপ কর, চুপ কর বাঁধো, চুপ কর। কথাটা শোনো, কথা পরে শুনবো। এসো এসো তো মা, এসো। দেখি 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 দেখি, আগে আগে বৌমার মুখটা দেখি। বাবা কি সুন্দর, সাক্ষাৎ ভগবতী। আমাদের ছেলেটাও সাক্ষাৎ ভোলানাথ গো। কিন্তু মানদা, খালি হাতের বৌমার মুখ দেখতে নেই যে। আমাকে শিখিও না, বুঝলে? আমাকে সব শিখিও না। বৌমা, আমার শাশুড়ি বালা আমার ছেলে বউয়ের জন্য তুলে রেখেছিলাম, এটা দিয়ে আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো। ও মাসি, এ কি করছেন মাসি? ও আজ এসেছে, কাল চলে যাবে। যেতে দিলে তবে তো যাবে, একবার যখন পেয়েছি তখন সহজে ছাড়ছি না। চলো মা, চলো ভেতরে, চলো মা ভেতরে। আগে আগে তোমাকে বরণ করে ঘরে তুলবো, তারপর কি মা থাকবে তো? থাকবো মা, থাকবো। আমি তো আপনাদের কাছে থাকতে চাই মা, কিন্তু নিয়তি চোরা বালি হয়ে আমাকে দুর্ভাগ্যের অন্ধকারে টেনে নিয়ে যায়, যেখানে বন্ধু নেই, আত্মীয় নেই, নেই সুখ দুঃখের অনুভূতি। আপনারা আমাকে আগলে রাখুন মা, আপনাদের ভালোবাসার মাঝে এই হতভাগিনীকে চিরদিন আশ্রয় দিন মা। আপনার পায়ের তলায় এই অভাগিনীকে ঠাঁই দিন মা, ঠাঁই দিন। না, পায় নয়, পায় নয় মা, পায় নয়। তোমার জায়গা হলো আমার আমার এই বুকে, এই মায়ের বুকে। মা, মা গো মা। মা, বাবা, না 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 না, এই শব্দ দুটো আর আমার কোনো বাসি সুর টেনে আনে না। ওরা আমার কেউ নয়। এবার আমি এক নতুন সুর আর ছন্দে নিজের জীবনের গান বাঁধবো। না সুভাষ না, সে গানটা তুমি একা বাঁধবে না, আমরা দুজনে মিলে বাঁধবো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকার জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকার জীবন। কবে হবে মধুর মিলন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকার জীবন।
থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার। বাঘের গুহায় পাস করেও তুই তাহলে বিপ্লবী হওয়ার সাহসটা পেয়েছিস। দাদা আমি তো সেই সাহসটা তোমার কাছ থেকে পেয়েছি দাদা। আরে বোন, এই সরকারি বাড়ির অঙ্কের অভিজাত্যটাকে আমি অস্বীকার করে উদাসীন থাকি ঠিকই, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার এখনো পর্যন্ত নেই। হ্যাঁ রে বোন। তাহলে উর্মিলার মনে সেই বিদ্রোহের বিষটা কে মরেছে সেটা আমি জানতে চাই। বাবা আমার যদি সুভাষের সঙ্গে মেলামেশার তোমার চোখে বিদ্রোহ বলে মনে হয় তাহলে তার জন্য তো তুমি নিজেই দায়ী বাবা। উর্মিলা কি বলতে চাচ্ছিস তুই? সেটা তো এতদিন তুমি জানতে চাওনি বাবা আমাদের কাছ থেকে। চিরটা দিন ব্যাংকের অঙ্ক দিয়ে তুমি আমাদের সম্পর্কে সেতু বাঁধতে চেয়েছো। আমাদের চাওয়া পাওয়ার প্রশ্নগুলো চিরটা কাল বাবা তোমার ওই ব্যবসার লাল খাতার নিচে চাপা পড়ে গেছে। হ্যাঁ, ওই খাতাগুলোই সমাজে তোমাদের পরিচয়টা ঠিক করে দিয়েছে। যে পরিচয়ের মানচিত্রে ওই রকম একটা দারোয়ানের ছেলে কোনো জায়গা নেই। কিন্তু সেই মানচিত্রে আমরা যে কোনো স্থান চেয়েছি সেগুলো কথা আপনি ভেবে দেখেছেন কখনো? ভাবার কিছু নেই, কারণ সব সন্তানই তাদের বাবা মায়ের কাছ থেকে ভোগ বিলাস আর উজ্জ্বল ভবিষ্যতের গ্যারেন্টি চায়। না বাবা না, আমরা সব সন্তানরা মা বাবার কাছ থেকে শুধুমাত্র স্নেহ মমতার ভালোবাসা চাই, আর চাই মা বাবার মনের কাছে থাকার একটুখানি সুযোগ বাবা, একটুখানি সুযোগ যা আমরা কোনোদিনও পাইনি তোমাদের ওই ভোগের সিন্ধুকে বন্দি থেকে। আজ ওই সুভাষের মতো একটা সুযোগ সন্তানী ছেলের কোথায় ভুলে গিয়ে তুই আমার ভালো কথা নিয়ে অস্ত্র ধরিস। স্যার, আমি উর্মিলাকে কোনোদিন আপনার মতের বিরুদ্ধে যেতে বলিনি, আর কোনোদিন বলবো না। তবু যদি বিশ্বাস না হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না সুভাষ দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আমি যে কারো কথাই ভুলে চাইনি সুভাষ, ভুল করিনি। আমি যে কিচ্ছু করিনি, তুমি আমার কথা বিশ্বাস করো। এ বাড়ির অন্ধকারটা আমার মনে কোনোদিনও সম্পর্কের আলো জ্বালতে দেয়নি, আর সেটা প্রমাণ করার জন্যই আমি নিজে এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি বেঁচে থাকতে তা তুমি কিছুতেই পারবে না উর্মিলা। ওরে মা, তাই তো আমি ভেবেছি আগামী সপ্তাহে আমি তোদের বিয়ে দেব। হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা, আমি ভাবতে পারি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, ক্ষমা চাইছি। আমি সত্যি ভাবতে পারি যে তুমি নিজেকে এইভাবে বদলে নিতে পারবে বাবা। হ্যাঁ রে মা, হ্যাঁ, এই দেখ তোদের বিয়ে কার্ড। কিন্তু আমিও পারতাম না রে মা, কিন্তু সেই অসুখে যখন বিছানায় পড়েছিলাম তখন প্রথম বুঝতে পারলাম মানুষের জীবনে টাকা পয়সা নয়, কাজ নয়, সন্তানের স্নেহ মায়া মমতাটাই বেঁচে থাকার একমাত্র ঔষধ। পাগলা রে, মানুষ চিনলি না, এখনো দাঁড়িয়ে আছে কেন সুভাষ? যাও ওই মহান ব্যক্তিটার পা ছুঁয়ে প্রণাম করো। হ্যাঁ স্যার। চিরদিনই যেন এইভাবে তোমার পায়ে থাকতে পারি বাবা। ব্যাপারটা চোখে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু মন অন্য কথা বলছে। এইভাবেই হয়তো তুমি কোনো নতুন ব্যবসার খাতা খুললে। না দাদা না, ব্যবসা নয়। আজ আমার চোখের সামনে বাবার মনের খাতা একটা নতুন পেজ খুলে গেল দাদা, নতুন পেজ। আর বোধহয় আমাদের সম্পর্কের অঙ্কটা নতুন করে আমাদেরকে আবার কষতে হবে। কিন্তু বোন, ওই বাদরের বাসে ওঠা অঙ্কের মতো যদি তুই 2 হাত উঠে আবার 3 হাত নেমে আসিস, তাহলে কিন্তু কোনোদিনও তুই সুখের স্বর্গে পৌঁছাতে পারবি না। সেই দিন হয়তো আমি এই সরকার বাড়ির কাছ থেকে কড়াই গন্ডায় সেই ভুলের মাসুলগুলো উসুল করে নেব। কারণ উর্মিলা যেমন মমতার মালা হতে পারে, তেমনি সে হতে পারে বিষের জ্বালা। একটা শুভ কাজে যাওয়ার আগে মেয়েটার মনে এরকম কাটার খোঁচা দেওয়াটা কি ঠিক হলো দেবব্রত? ফুল তোলার আগে যারা কাটার কথা ভাবে না, যন্ত্রণা কিন্তু তাদেরই প্রাপ্য। তুমি আমার একমাত্র যন্ত্রণা, কারণ উপযুক্ত ছেলে হয়েও
তবু তো আমার অসুস্থতার সময় ওই ব্যবসার কাজটা বুঝে নিতে পারলে না। পারতাম পারতাম বাবা, পারতাম। তবে তোমার ওই সাদা কালো দুটো খাতাতে আমি একসঙ্গে চুমু দিতে পারবো না। গেট আউট! আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। থ্যাংক ইউ বাবা। তবে তার আগে 5,000 টাকা দাও। 1000 হোক, তোমার ছেলে তো খালি পকেটে বাইরে যেতে কেমন একটা লাগে। Take it and get out of my sight. থ্যাংক ইউ বাবা। তোমরা তিনজনে পাপের পাড়াবাড়ে তরি ভাসাও, আর আমি তোমার এই টাকা দিয়ে তোমাদের জন্য ওই বড় পাড়ে প্রদীপ জ্বালিয়ে রাখি। গুড বাই। Disgusting! শোনো সুভাষ, ওই সামান্য একটু অসুস্থতার জন্য এই পরিতোষ সরকার কোনো পরমপুরুষের অবতার হয়ে যায়নি। আমি কেন তোমাদের বিয়েতে রাজি হয়েছি জানো? ওই যে চড়, এইখানটায় এখনো দাগটা রয়ে গেছে, আর তাই তোমার বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অস্ত্রই হচ্ছে ওই মামা বাবুর হাতের কাঠ। আমি তো বাবাকে অলরেডি ছেড়ে চলে এসেছি স্যার। আরে তাহলে তো তোমার অন্যদিকে ঠেকাতেই পারবে না। কিন্তু এ তো আমার মনের চাটা মিটবে না। ওই মানুষটাকে আমি ফিকে চালা করবো। তাই করুন স্যার, তাই করুন। আমি সব কাজে আপনার পাশে আছি। তাহলে তুমি ভিতরে যাও, উর্মিলা যেন গুলো করে এসব কথা জানতে না পারে। আর ওকে ওকে ভুলিয়ে রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার। যাও যাও। আশীর্বাদে আমার কাজে কোনো ত্রুটি পাবেন না বাবা। আমি অনেকদিন ধরে এরকমই বাবারই ছেলে হতে চেয়েছিলাম, যার জন্য গর্ব করে বলতে পারি পিতা সর্ব পিতা ধর্ম পিতাই পরম তপ। আচ্ছা স্যার। ও হ্যাঁ মামা বাবু, বলছিলাম কি এই চেকটাতে একটু সই করে দিন তো। আচ্ছা দাও, পেটে দাও। ঠিক আছে। আচ্ছা কিশোর, ওই এই রোজ রোজ এইভাবে আমাকে বিরক্ত না করে একেবারে সব চেক সই করে নিতে পারো না? ছি 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 মামা, নগদ টাকা বড় ছাড় জিনিস। একবার যদি বিশ্বাসটা নষ্ট হয়ে যায় তাহলে আমার কি আর কি থাকবে বলো? ওই বিশ্বাসটাই তো আমার বল, বুদ্ধি, ভরসা। বাহ, চমৎকার, কি সুন্দর কথা। আরে মাঝে মাঝে ভাবি ওই আমার ছেলেটা যদি তোমার মতো হতো। আমি তো তোমার ছেলেই মামা। দাও না মামা, তোমার সমস্ত ব্যবসার বোঝা আমার মাথার উপর চাপিয়ে দাও। ভাগ্যবানের বোঝা তো ভগবানের ভাই স্যার। শুধু শুধু ভাগ্যে কষ্ট দিবেন কেন স্যার? এই যে নিকুঞ্জ, তোমাকে সেই কবে খবর দিয়েছি আর এই আসার সময় হলো? আগে স্যার বলবেন না স্যার। আচ্ছা, একটা না জটিল কেস নিয়ে একেবারে লেজে গোবর হয়ে গেছিল। কি এমন জটিল কেস যে মামা বাবুর কাছে আসতে পারলে না? সে বলবেন না স্যার, সে হলো মানহানি মামলা। আচ্ছা, আমার মক্কেল নাকি ওই কাকে নাকি বাবা করে গালাগালি করেছেন, বুঝলেন? হ্যাঁ, গালাগালি করেছেন, গালাগালি। আচ্ছা আচ্ছা। তো আমার মক্কেলের না বাঁচার তো কোনো উপায় নেই। বাড়ি পক্ষ ডজন খানে সাক্ষী নিয়ে হাজির। তাই আমার মক্কেলকে বাবা সাজিয়ে দিলাম। বাস জোসেফ যা জিজ্ঞেস করেন একটাই জবাব, বে বে বে। আচ্ছা, তা দেখে জজ সাহেব বুঝে নিলেন যে বাবার পক্ষে তো গালাগালি
তাহলে লেজে গোবর হলে কি করে? আর তারপরে তো ঝামেলা স্যার, হ্যাঁ? তারপরে তো ঝামেলা। ও আমার পাওনার টাকা চাইতে আমাকে বলে বসলো বে, বে, বে। ইস, এতগুলো টাকা তাহলে বাচ্চা গেল। পাগল নাকি, পাগল নাকি? এই নিকুঞ্জ উকিলকে দূর পড়ানো অত সহজ নয়। দিলাম বেটার গায়ে, আমিও টান করতে খেয়ে না ছেঁকা দিয়ে, আরে দিনি বাবা রে বাবা করে দেখালাম, করে দেখালাম, ব্যাস অমনি মক্কেলে মুখে কথা ফুটে উঠলো। কিন্তু আমি আবার ঝামেলায় পড়ে গেলাম। কেন ঝামেলায় পড়লে কেন? কি বলে জানেন? হ্যাঁ। যেদিন কাজে বেরোবে হ্যাঁ। সেদিন নাকি আমার টাকা দিয়ে দেবে। সে তো ভালো কথা, তাতে আপনার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, বেটাকে ঢাকি দুঃখী পুজো ঢাক বাজাই, বুঝলেন? দুঃখী পুজো ঢাক বাজাই মানে একটা বছর কাজে বেরোবে, মানে সে একটা বছর পর সেই কাজে বেরোবে। আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এখন শোনো শোনো, এখন আমার কাজের কথা শোনো। বলি ওই কিশোরের নামে আমার হয়ে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হবে। না 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 মামা, না, আমার তো, আমি তো তোমার সব কাজ করছি, তাহলে ওই পাওয়ার অফ অ্যাটর্নির কি দরকার বলুন তো? দরকার আছে, দরকার আছে কিশোর, কারণ তুমি, তোমার নামে যদি পাওয়ার অফ অ্যাটর্নি করে দেওয়া হয় তাহলে তুমি নিজেই নিজেই চেক সই করতে পারবে। এসো, এই যে নিকুঞ্জ, তুমি ভিতরে এসো। চলুন চলুন। না স্যার না, এই রাত্রেবেলা আপনি আর কোনো কাজ করতে পারবেন না। এক্ষুনি আপনাকে খাওয়া দাওয়া সেরে ঘুমের ওষুধ খেতে হবে যে। ওরে বাবা, স্যারের মুখের উপর কথা বলে। এ কে গো, এ কে? ও আমাদের কম্পাউন্ডার মহিম হালদার। মামাকে সবসময় দেখাশোনা, ওষুধ ওষুধ খাওয়ানো এবং প্রেসার মাপার জন্য ওকে আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, জানো? কিন্তু ওষুধ খাওয়ার চেয়ে আমার যে এখন অনেক জরুরি কাজ আছে মহিম। আমাকেও তো আমার কাজটা করতে হবে স্যার। খাওয়ার পর আপনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এই তবে যে আমার ছুটি। না না না, তার আগে আমাকে বিষয় সম্পত্তির কথাটা ভাবতে হবে। ছেলে মেয়েরা তো আগেই বড় হয়ে গেছে, এবার তোমরা একটু আমাকে ভাগবত হতে দাও। এসো এসো নিকুঞ্জ, তুই বাড়ির ভিতরে এসো, এসো। কে বাগনা বাবু? বলে কাজটা করবো, বাড়ি যাব, মানে আপনি নিজে থেকে যখন আপনি আপনার পাওয়ার অফ অ্যাটর্নি চাইছেন না। বাবু, আমার কথা ভাবতে হবে না, ওই মামা বাবু যা চাইছেন সেটাই করুন। তাহলে আপনার মামা বাবু মানে আমার স্যার যা দেয় তার থেকে একটু বেশি দিতে হবে। মানে আপনি এত বড় বিষয় সম্পত্তি বকলমা পাচ্ছেন তো? এই নিন, আপাতত এটা রাখুন, পরে বাকি কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কথা বলো স্যার। বলো নিকুঞ্জ। কিছু মনে করবেন না তো স্যার? না 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 না, মানে আমরা আমরা উকিলরা ফাঁসির আসামির বুকে না টাকা রোজগারের জন্য বুকে কিলে মারতে পারে। চলে, নমস্কার। একই রে মাইরি, কোথায় কোথায় মো টাকা বার করে দিচ্ছেন, তাহলে আমারটা বাকি রাখবেন কেন? টাকা কিসের টাকা? তুমি তো রোজের টাকা রোজেই পেয়ে যাচ্ছ মহিম। সেটা তো কাজের মজুরি পাচ্ছি, আর তার বাইরে যেটা পাওয়ার কথা ছিল। বিষয় সম্পত্তিটা আগে আমার হাতে আসুক, তারপর তুমি সব পাবে মহিম, সব। তখন যদি আপনি শালা গণেশ উল্টে দেন, আমি কার কাছে হাত পাতবো? গণেশ উল্টানো এত সহজ হবে না রে মহিম, তাহলে আমরা পুলিশের কাছে সব কথা বলে দেবো। আপনি আবার কষ্ট করে কেন ভিতরে আসতে গেলেন? আপনার কাছে কম্পাউন্ডার সাজিয়ে একটা ছেলেকে আপনার কাছে কাজ করতে পাঠালাম, সে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে কিনা দেখতে হবে তো। আমার কাজে কোনোদিন কোনো গল্প হয়েছে নাকি বেচাদা? না 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 না, তুই হচ্ছিস আমার কোম্পানির স্পেশাল মাল।
কিন্তু আমার আসল কাজটাই কি সেটাই তো বুঝতে পারছি না। আসল কাজ, আসল কাজ এই ওষুধগুলো রাখো, আর দোকান থেকে আনা ওষুধগুলো ফেলে এখন থেকে মামাকে এই ওষুধগুলো খাওয়াবে। কিন্তু কিন্তু এগুলো খেয়ে বড়টা আবার দুম করে হড়কে যাবে না তো? তখন কিন্তু পুলিশ আমাকেই গ্যারেজ করে দেবে। না 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 না, দুম করে হড়কাবে না, দুম করে হড়কাবে না। এই ওষুধগুলো মামা বাবুর একটু একটু করে ব্লাড প্রেসারগুলো বাড়িয়ে দেবে। তারপর কোনো এক উত্তেজনার মুহূর্তে সেলিব্রা অ্যাটাক হয়ে একদম সব কিছু শেষ। ডাক্তার, পুলিশ কেউ সন্দেহ করবে না। আর তারপর 7 দিনের মধ্যে আমার টাকাটা ক্লিয়ার করে দিতে বাবু, পুরো এক পেটি। ভাবি পুরো 1 লাখই ভাবি। কিশোর বাবু হচ্ছেন এই লাইনের করিফা লোক। পাগলা রে, মানুষ চিল্লি না, শুধু টাকা নয় মহিম, শুধু টাকা নয়। এই কাজটা হয়ে গেলে না, আমি তো আমার কোম্পানির তোমাকে ম্যানেজার করে দেব। চুপ করুন, একদম গ্যাস খাবেন না। ওসব ফড়কি বাজিতে কোনো কাজ হবে না। এই লাইনে শুধু ফেলো করি আর মাখো তেল। ইয়েস করি করি, এ দুনিয়ার আসল চিজ হচ্ছে করি। এই শালা কর করে পকেটে থাকলেই এই দুনিয়াটা তুমি পকেটে ভরতে পারবে মহিম। ঠিক ঠিক মতো কাজ হয়ে গেলে পুরো টাকাই পেয়ে যাবে মহিম। হবে, কাজ ঠিক হয়ে যাবে। বেচারামের বাস এই হাতে নিয়ে আপনি নিশ্চিন্তে এগিয়ে যান, ততক্ষণ সালাম এখান থেকে ফড়কে যাই। তাহলে আমার হাতে হাত রাখার আগে আরেকবার ভেবে নাও মহিম, কোন রকম বেঈমানি করার চেষ্টা করলে পাশের বদলে উঠে আসবে এই বন্ধু। আমার নাম কিশোর কর্মকার। শালা এই শয়তানের জগতে যার জুড়ি মেলা ভার, তাই তো আমি আয়নার সামনে নিজেকে নিজে দেখে বলি, পাগলা রে, মানুষ চিল্লি না। না 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 বেচারা, তোমার মতো একটা নিকম অপদার পেছনে আমি আর সময় নষ্ট করতে পারবো না। আপনি মিছি রাগ করছেন স্যার। আজ পর্যন্ত আপনাকে তো কম মেয়ে দেখালাম না। দেখি কি লাভ, নিজের মনের মধ্যে যে কল্পনার ছবি এঁকেছি তার সঙ্গে তো কারণ মিল পাচ্ছি না। মিলবে স্যার, নিশ্চয়ই মিলবে। 5 জনকে দেখতে দেখতে আপনি যা চাইছেন ঠিক তাই পেয়ে যাবেন। এই জন্য তো আমি তোমার পেছনে জলের মতো টাকা খরচা করছি বিচারাম। কিন্তু তুমি বুঝতে পারছো না আমি কি চাই, কাকে চাই। মানুষ মাত্রই ভুল হয় স্যার। কিন্তু আজ আপনাকে যার কাছে নিয়ে যাব তার বয়সটা একবারে আপনার পছন্দ মাফিক, কাটাই একেবারে 25। আর রূপের কথা যদি বলেন, রূপটা তো মানুষ নয় বেচারাম, মানুষের ছায়া। তাই তো আমি ওই রূপের ভিতরে ওরূপ রতনের খোঁজ করছি। রতন টতন বুঝি না বাবু, আমি বুঝি কেউ প্রজাপতির রং দেখে বলে আর কেউ পাঁচির জন্য পাগল হয়। যার যেটা মজে মন। আমার মন বলে কিছু নাই বেচারাম, আছে শুধু দেউলিয়া জীবন। আর সেই দেউলিয়া জীবনে ব্যথা ভোলার জন্য আমি এক বিশল্য করণীর খোঁজ করছি। তাহলে সন্ধ্যেবেলা এসে আপনাকে সেই বিশ্বহরীর কাছে নিয়ে যাব, কেমন? না, আপনার কোনোদিন এই বাড়িতে আসবেন না। রূপা, তুই আমাদের কথা বলতে এসেছিস কেন? ব্যাপারটা তোমাদের মধ্যে সীমাবদ্ধ নেই বাবা। তোমার জন্য 5 জনের কাছ থেকে আমাকে 5 কথা শুনতে হচ্ছে। লোকের কোথায় কান দেন কেন দিদি ভাই? বাবু একটু গান বাজনা ভালোবাসেন তাই। মিথ্যা কথা। বাবা যদি গান বাজনা ভালোবাসতেন তাহলে ঘরে বসে ক্যাসেটের গান শুনতে পারতেন। ওরে মা,
যন্ত্রে যে গান বাজে তাতে তো প্রাণ থাকে না, আর সেই গানে আমার মনের খিদে মেটে না রে, মেটে না। আর রূপটাই হলো সেলা আসল মাল। কখন যে কার আগুনে পুড়ে মরে তা বাইরের কেউ দেখে না, আর বুঝতেও চাই না। বাবা, বাবা, কেন কেন তুমি আমার কথা বুঝতে পারছো না বাবা? কেন 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 নিজের বয়সের কথাটা তোমার কি ভুলে গেলে বাবা? বলো তুমি। ওরে মা, বয়সে তোরে এই ফাটার টানটা বুঝতে পারছি বলেই তো নতুন করে আবার এই জীবনের জোয়ার আনতে চাইছি। কিন্তু আমি যে কত কষ্ট পাচ্ছি সেটা কি তুমি বুঝতে পারো না বাবা? তার চেয়েও হাজার গুণ কষ্ট নিয়ে আমি যে বেঁচে আছি রে রূপা। তোরা কি কেউ আমার সেটা রয়েছে জানতে চাস? কোন যন্ত্রণা ভুলে থাকার জন্য তুমি এইভাবে নোংরা মেয়েদের নেশায় মেতে উঠেছো? বলো বলো না বাবা, বলো, তোমাকে বলতেই হবে, বলো বলো বাবা, বলো। মা শুনতে চাস না? তাহলে হয়তো তোর পায়ের নিচের থেকে মাটিটা সরে যাবে বাবা। আমাদের বাপের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমাকে আমার নেশায় মজে থাকতে দে। কাকাবাবু ওই জঘন্য নেশায় মজে থেকে আপনি রূপার জীবনটাকে লজ্জার কুয়াশায় ঢেকে দেবেন না কাকাবাবু। আমি বাইরের কারোর সাথে এই ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে কারোর সাথে কোনো আলোচনা করতে চাই না। আপনার আচরণটা হয়তো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের পথে চলতে পারে, কিন্তু তার ফলটা রূপাকে ভোগ করতে হবে। কেন কাকাবাবু? তাহলে তোমার মাথা ব্যথা কেসে? তুমি ওকে দুদিন পড়াতে এসেছো বলে তুমি ওর গার্জেন হয়ে গেছো নাকি? গার্জেন হয়ে গেছে কারণ ওকে আমি ভালোবাসি, আমার বিরুদ্ধে কথা বলার ওর অধিকার আছে। রূপা, এইরকম একটা চাল চুলোহীন ছেলেকে তুই ভালোবাসিস? মেয়েরা ওরকমই হয় কাকাবাবু। তাই তো দক্ষ রাজার মেয়ে সতী শিব ঠাকুরের মতো একজন ভিখিরির জন্য প্রাণ দিয়েছিলেন। কিন্তু রূপাকে আমি সে ভুল করতে দেব না। তোমাদের ভালোবাসার ভূত কিভাবে নামাতে হয় তা আমার ভালো করে জানা আছে। চোখের সামনে ছোট্ট হাতটা রাখলে হিমালয় পর্বতটাকে ঢেকে রাখা যায় কাকাবাবু, কিন্তু মানুষের ভালোবাসাকে হাজার হাত পাঁচির তুলেও আটকে রাখা যায় না। তুমি জানো না উদাস আমি তোমায় কি করতে পারি? মন শের কিলোগ্রাম দিয়ে কখনো সোনার ওজন হয় না স্যার, তার জন্য ভরি রোতে 1 পয়সার মাপটাই যথেষ্ট। কিন্তু আমার সিন্ধুকে যে সোনা আছে তা দিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো কোটিপতি জামাই কিনে আনতে পারে। ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও আমি শিল্পী, আর শিল্পীর হাতের ছোঁয়ায় লোহা একদিন সোনা হয়ে যায় কাকাবাবু। তবু সে সোনার দোকান খুলে বাজারে গিয়ে বসে না। বাবা তুমি দেখে নিও, বাবা তুমি দেখে নিও, উদাস একটা অনেক অনেক বড় হবে, আর ওর পরিচয় নিয়ে তোমাকে একদিন গর্ব করতে হবে বাবা। ওইসব গরম গরম কথা শুনে রান্নার ঘরের উনুন জ্বলবে না রূপা। তবু দারিদ্রতায় দরিদ্র মানুষের গৌরব যীশু খ্রিস্টের মাথায় যেমন কাটার মুকুট। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ওই গোলা রয়টা যেন আমার করে না আসে। ঢাকের বাদ দিতে অসহ্য মনে হলো আপনি আপনার কানে আঙ্গুল দিতে পারেন কাকাবাবু, কিন্তু ঢাকি শুদ্ধ বিসর্জন দিতে পারেন না। আমি কি পারি না পারি তো তা তুমি জানো না উদাস। তাহলে আমিও তোমাকে ওই 1 মাসের সময় দিচ্ছি, তার মধ্যে আপনি আপনার মেয়েকে আমার হাতে সম্প্রদান করবেন। আমি নই স্যার, এক প্রেমিকের প্রতিজ্ঞা। এই পৃথিবীতে হাজার যুদ্ধে জয় পরাজয় হতে পারে, কিন্তু প্রেমের যুদ্ধে কোনো পরাজয় নেই স্যার। ভালোবাসা মানেই ভিক্টরি। প্রেম যেন অতিথির মতো কখনো জীবনে আসে, ফুলো ডোরে বাঁধে, কখনো আবার অশ্রু ছড়িয়ে চলে যায়। বড় মধু প্রভু কাছে প্রভু শুধু প্রেম বড় মধু প্রভু কাছে প্রভু যাবো, নিশ্চয় যাবো, কারণ অহংকারী হলো আমি অবাধ্য নই স্যার। আমার জন্য অপেক্ষা করো রূপা। কি বললে তুমি? এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। আর মাত্র একটা কথা বলবো স্যার, আমার ঠিকানাটা রূপার কাছে পেয়ে যাবেন, আর আজ থেকে 30 দিনের মধ্যে সেই ঠিকানাটা খুঁজে নিয়ে আমার সামনে গিয়ে হাত পাতে দাঁড়ানোর জন্য
মনে মনে নিজেকে প্রস্তুত করুন স্যার। চলি। আমার বাইরে দাঁড়িয়ে আমার সাথে চ্যালেঞ্জ করে যায়। বাবা আমি তো তোমার মেয়ে বাবা, তোমার কাছে কি আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই বাবা, বলো। কিন্তু আমার চাওয়াটার কথা তো তোরা কেউ ভাবি না বাবা। এই জীবনে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি তার খোঁজ তো তোরা কেউ রাখি না রে মা। বাবা তাই তো তোকে হারানোর আমার বড় ভয় হয়। তুই আমায় কথা দে মা, তুই আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না। ওই উদাসের সঙ্গে তুই কোনোদিনও কোনো সম্পর্ক রাখবি না। কথা দে মা, কথা দে। বেশ আমি কথা দিলাম বাবা, আমি কথা দিলাম। তুমি না বললে আমি কখনো কোনোদিন উদাসের সঙ্গে দেখা করতে যাব না বাবা। তুমি শুধু একটা কথা মনে রেখো বাবা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমার সিদ্ধান্ত একদিনে বদলাতেই হবে বাবা, বদলাতে হবে, বদলাতে হবেই 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 হবে। না না, রূপা নয়, উদাস নয়, ওরা কেউ আমায় কোনো শান্তি দিতে পারবে না। তাই তো আমি পরম শান্তির প্রতিমাকে খুঁজে বের করবই। জানি না সে কোথায় আছে, কেমন আছে, তবু আমায় খুঁজে বের করতে হবে। আমাকে এই যুদ্ধে জিততেই হবে। মানদা বলি, ও মানদা শ্বশুরি, মানদা গো। এ বুড়ো বলি, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বাড়ির ভেতরে নাম ধরে চিৎকার করে ডাকছো কেন? খবর শুনেছো? ওই ইউনিয়ন থেকে না হেড অফিসে কড়া চিঠি পাঠিয়েছে গো। আমাকে আবার এখানে বহাল না করলে ফোর্থ ক্লাসরা সব স্ট্রাইক করবে। তা করুক, অফিস থেকে মাইনের টাকাটা এনেছে তো? না গো, ওই বলরামপুরে জয়েন করিনি বলেই সরকার আবার সব মাইনে আটকে দিয়েছে। সব বনেছে কাণ্ড। আজ আমি বাড়িতে ছেলে বউয়ের বউ ভাত বলে অনুষ্ঠান হবে, ওই বসাকবাবুর দোকান থেকে ধুতি, শাড়ি, শাখা, পলা অনেক কিছু কিনে এনেছি। সন্ধ্যেবেলায় বসাকবাবুকে টাকাটা দেবো বলে কথাও দিয়েছি। এই মরেছে, ঘরে যে 500 টাকা ছিল তা দিয়ে তো সকালবেলায় মাছ, মাংস, মিষ্টি কিনে আনলাম। তাহলে এখন কি হবে মানদা? শুধু এখন নয়, সারাটা মাস কি করে চলবে সেটাই ভাবো। ভাবনার কিছু নেই গো খুড়ি, আমরা 5 জন থাকতে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না। এই বেটা, তুই আবার কি মতলব নিয়ে এখানে এসেছিস রে? ওই তো তোমাদের দোষ, কোনো কিছু সাদা মনে নিতে পারো না। অথচ তোমার জায়গায় কাজ করে এই দুদিনে ডানে বায়ে প্রায় 5,000 টাকা কামিয়ে নিলাম। চুরির কথাটা আবার বড় মুখ করে বলতে এসেছে। আজকাল ওপরে রোজগারটা কেউ চুরি বলে না গো। এই তো পরিতোষ বাবুর মাল খালাস করে দিলাম, তার জন্য বাবু মাসে মাসে 5,000 করে বকশিস দেবে বলেছে। সেই জন্যই বুঝি ধুতি পাঞ্জাবিটা ছেড়ে এমন রং চঙে জামা প্যান্ট পরতে শুরু করেছে। হ্যাঁ, আমি তো তোমার মতন বোকা নই, তাই যুগের হাওয়ায় গা ভাসিয়েছি। ভগবান যখন দিচ্ছেন, ভগবান যেমন দেয় তেমনি যখন টেনে নেয় না, একেবারে নাঙে টাকা নিয়ে চলে যায় রে। এখন তো তোমার সেই অবস্থা, তাই সুভাষ দা এই 2,000 টাকা পাঠিয়েছে। সুভাষ আমাদের জন্য টাকা পাঠিয়েছে? তোর বাবু তো ফালতু টাকা খোসানোর লোক নয় রে সুবল। তো ওই টাকার বিনিময়ে কি আমার কাছ থেকে ও চায় বল দেখি? আরে কিছু না, বাপ ছেলেতে ঝগড়া করে লোক হাসিয়ে তো কোনো লাভ নেই। তুমি বরং ওই ইউনিয়নের কাছ থেকে কেসটা তুলে নাও। মাথাটা যদি ঘুষ খেয়ে কেস তুলে নিতে পারে তাহলে তো পরিতোষ বাবুর টাকা খেয়ে বহাল তবিয়তে চাকরি করতে পারতো রে সুবল। এই গফুর চাচা, তোমার জাত ধর্ম আলাদা, তুমি এদের সংসারের ব্যাপারে কথা বলতে আসছো কেন? মানুষের জাত আর ধর্ম একটাই হয় রে, তার নাম মনুষ্যত্ব। আর সেই মন্দিরে যারা পুজো দিতে পারে না, মোল্লা মৌলভী সাধু পুরোহিত হলেও তারাই আসল পতিত। আমার সন্তান তার সন্তান ধর্ম থেকে পতিত হয়েছে, তাই ওই অচ্ছুতের টাকা তুমি কিছুতেই ছুতে পারবে না। ছুতে পারবো না মানে? ছুতে পারবো না মানে একটু পরেই যখন পোশাক বাবু টাকা চাইতে আসবে তখন আমি কার কাছে গিয়ে হাতটা পাতবো? দে
দে সুবল, ওই টাকা তুই আমায় দে। না, ওই অপবিত্র টাকাতে তুমি কিছুতেই হাত দিতে পারবে না গো। হাত দিতে পারবো না মানে? অপবিত্র টাকা তুমি হাত দেবে না। অপবিত্র জিনিসকে কেমন করে পবিত্র করতে হয় তা আমি ঠিক জানি মানদা। এই দেখো, ফু ফু ফু। টাকা নয় রে সুবল, টাকা নয়, এটা হচ্ছে আমার কাছে একটা আস্থা কুড়ের কাগজ। এই কাগজকে তো আমি আমার ওই লক্ষ্মীর সিন্ধুকে কিছুতে জায়গা দিতে পারি না রে, তাই বাবু ওই থুতু ফেলা টাকাটাকে ঠিক ধুয়ে মুছে পকেটে রেখে যেতে পারবে। ঠিক আছে, এরপর যখন না খেতে পেয়ে মরবে তখন ছেলের কাছে ভিক্ষে চাইতে হবে। এই নাও কাকা, কার্ডটা রাখো। এটা আবার কিসের কার্ড রে? 7 তারিখে তোমার ছেলের বিয়ে। সুভাষের বিয়ে? তাই সুভাষদা তোমাদের কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করেছে। বাহ, যে বাবা মার নামে কার্ড ছাপানো হয়, ইঞ্জিনিয়ার ছেলে, তাদেরই কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করেছে। হ্যাঁ কাকা, বিয়ে বউ ভাত দুদিনে গিয়ে ভালো মন্দ খেতে এসো। এরপর সারা জীবন ধরে বুড়ো আঙুল চুষতে হবে, বুড়ো আঙুল। চিঠিটা পড়ে দেখো না, কি লেখা আছে একটু পড়ে দেখো না। এ কার্ড 4th ক্লাসের জন্য নয় মানদা, তাই তো ওরা ইংরেজিতে কার্ড ছাপিয়েছে। এ কার্ড আমি কেমন করে পড়বো বলো তো? মাদাইদা, লেখাপড়া শেখনি বলে সারা জীবন আফসোস করেছো, আজ সেটাই তোমার সাপে বর হলো। তাই তাই ওই লেখাটা পড়ে আর কষ্ট পেতে হলো না। তাহলে ওই কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো না, ওটা ছিঁড়ে ফেলো। মানদা, যেদিন সুভাষ চলে গেল সেদিন আমি একটুও দুঃখ পাইনি গো। তো আজ বুকের ভেতরটাই কোথাও যেন বড্ড ব্যথা লাগছে গো। ছেলেটাকে মানুষ করার জন্য 30 বছর ধরে তিল তিল করে যে পরিশ্রম আমি করেছিলাম, তা জন্য মরতে না পারা কান্ডার মতো ফাঁকির ছবি হয়ে হারিয়ে ফাঁকির ছবি। কাঁদবে না, একদম কাঁদবে না। ওগো, নদীর এক পার ভাঙলে আর এক পার গড়ে। আজ আমার বাড়িতে ছেলে বউয়ের বউ ভাগ্য। একটু পরে পাড়া প্রতিবেশীরা সবাই নিমন্ত্রণ খেতে আসবে। তাই তুমি হাসতে হাসতে না ওই কার্ডটা ছিঁড়ে ফেলো, ওটা তুমি ছিঁড়ে ফেলো। না গো মানদা, না, ছিড়বো না, ছিড়বো না। জীবনে এই প্রথম কোনো বাপ মা পরের হাত দিয়ে তার ছেলের বিয়ের নেমন্তন্ন কার্ড পেল। মাদাইদা, এটা যে এক অমূল্য সম্পদ মানদা। এটা শুধু বিয়ের কার্ড নয়, এটা এক মায়া, মমতা, কৃতজ্ঞতাহীন ভারতবর্ষের জন্মদিনের কার্ড মানদা। ভারতবর্ষের জন্মদিনের কার্ড। ওটাকে নিয়ে হাতে খেতে করে কোনো লাভ নেই। আমি দেখি ছেলে মেয়ে দুটোকে একটু সাজিয়ে দিই। তুমি তাড়াতাড়ি ঘরে এসো, এই 4 ক্লাসের পোশাকটা ছেড়ে বরকর্তার পোশাক পরবে। এসো, চলে এসো, চলে এসো। মাদাইদা, আমার একটা উপকার করবে তুমি? কি উপকার ভাই? এই 5000 টাকাটা তোমার কাছে একটু রেখে দেবে। কিসের টাকা এটা? আজ সকালে কিছু ধান বেচেছি, ছেলের হাতে পড়লে পুরো টাকাটা গচ্চায় যাবে। তাই তাই অসময়ের জন্য আলাদা করে কিছু লুকিয়ে রেখে যেতে চাই। বাহ বাহ গফুর মিয়া, বাহ বাহ। এই অসময়ে তুমি কায়দা করে আমাকে বিনা সুদে টাকা ধার দিতে এসেছো, তাই না? মাদাইদা, এ কথা তুমি বলতে পারলে? তোমার নিজের ভাই যদি আমি হতাম, আমি অন্য জাতের মানুষ বলেই। অন্য জাত? গফুর ভাই, যখন গুজরাট জ্বলছে, যখন মন্দির মসজিদের বিবাদ নিয়ে এই সমাজে পতিদের কাল ঘাম ছুটছে, যখন মাধাইয়ের মনের মন্দির ভেঙে দিয়ে তার ছেলেটা চলে গেল, তখন তোমার মন মসজিদের আজান যে শান্তির গান গিয়ে বেজে উঠেছে। আল্লাহ আল্লাহ আকবার।
টাকা তুমি আমায় দাও দাও। নাও, এই নাও, মাথায় দাও। পণ্ডিতরা জাতের বিচার নিয়ে পড়ে থাকুক, ব্যথা বেদনার বোঝা ভাগ করে নিয়ে আমরা সবাই এক জাতের মানুষ হয়ে উঠি, যে জাতের নাম হবে 4 ক্লাস। তাহলে আমাকে সবাই মিলে ফার্স্ট ক্লাস বানাতে চাইছেন কেন মেসমশাই? এসব কি হচ্ছে কি? এই লাও, তোর আবার কি হলো রে? মাসিমা জোর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিলে, এদিকে গফুর চাচার উঠোনে মেরা বেঁধে রান্না হচ্ছে, লোকজন নেমন্তন্ন সব খেতে